Today 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আমি শরীফুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে সংবাদ শুরু করার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো শুরুতেই জেনে নেব। সেবার মনোভাব নিয়ে কাজ করতে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, সীমান্তে অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1888 জনের দেহে। ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বললেন ওবায়দুল কাদের। এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস ধর্ম প্রতিমন্ত্রীর। এবং ভাষান্তরে স্থানান্তরে খুশি রোহিঙ্গা শরণার্থীরা, স্থানান্তর নিয়ে অপব্যাখ্যা না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সরকারের আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের এই খবর FM 89.6 সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রেডি টুডে FM 89.6 এবং নিউজ এবং আমাদের ওয়েবসাইট www.readytoday.fm এই দুটি জায়গায় আমাদের এই সন্ধ্যার খবরটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডি টুডে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে আমাদের সব সময়কার সবগুলো অনুষ্ঠান আপনারা শুনে নিতে পারেন। এবারে চলুন যাওয়া যাক সন্ধ্যার খবরের মূল আয়োজনে। সীমান্তে অপরাধ দমন সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যদেরকে আরও কঠোর হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে কাজ করতে তাদের প্রতি আহ্বানও জানান তিনি। সকালে চট্টগ্রামের সাতকানিয়াতে বিজিবির 95তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বাহিনীর 95তম ব্যাচের ওই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে সেরা নবীন সৈনিক ও সেরা ফায়ারের হাতে পুরস্কার তুলে দেন বিজিবির মহাপরিচালক। এবছর সেরা ফায়ারার হিসাবে পুরস্কার অর্জন করেন একজন নারী সৈনিক। পরে প্রধানমন্ত্রী নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই বাহিনীর প্রশংসা করে বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজিবির যে অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ঘোষণা প্রচার এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের বাঙালি সৈনিকরা তখনকার ইতিহাস, আজকের বিজিবি প্রায় 12,000 সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখানে 817 জন জীবন দেয়, শহীদ হয় এবং সবচেয়ে বেশি খেতাব প্রাপ্ত বোধহয় এখানেই। কাজে তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। বিজিবিকে আরও আধুনিক এবং প্রযুক্তি সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে সরকার প্রধান বলেন, সীমান্ত সমস্যা সমাধানে অতীতের সরকারগুলো কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বিএসপি নির্মাণ সহ আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা, পাশাপাশি আমাদের বিজিবি সদস্যদের চিকিৎসার ব্যবস্থাও আমরা নিয়েছি। 5টি হাসপাতালকে আরো উন্নত করা হচ্ছে যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সবার প্রতি আহ্বান জানান। আমি এটুকু বলবো যে দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই দেশ অর্থনৈতিকভাবে যত উন্নত হবে আপনাদের পরিবারগুলো উন্নত হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সবশেষে ভার্চুয়ালি বাহিনীর সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জিদা জুথি, রেডিও টুডে। করোনা মহামারীতে দেশে গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে নতুন করে 1888 জনের দেহে কোভিড-19 উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, গেল 24 ঘন্টায় আরও 2457 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন।
দেশে করোনা প্রাদুর্ভাবের 273তম দিনে আবারও বেড়েছে মৃতের সংখ্যা। সংক্রমিত হয়ে গেল একদিনে ৩৫ জন মারা গেছেন, যা গতকালের চেয়ে ১১ জন বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে মৃত ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬,৮০৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩%। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ৩৫ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২৪ জন, ৫০ ঊর্ধ্ব ৯ জন এবং বাকি ২ জনের বয়স এর নিচে। আর মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ময়মনসিংহে ২ জন করে মোট ১০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে মারা গেছে ১ জন করে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ১৩,০০০-এর বেশি মানুষের নমুনা পরীক্ষা করে জানা যায়, নতুন করে আরও ১,৮৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ১৪%। এ নিয়ে দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,৭৫,০০০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এদিনে সুস্থ হয়েছেন আরও ২,৪৫৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ৩,৯৩,৪০৮ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ এবং মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম স্থানে। জাইফ রহমান, রেডিও টুডে। নীতিমালা প্রণয়নের ২ মাসেরও বেশি সময় পর আজ থেকে শুরু হয়েছে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে নমুনায় পরীক্ষায় নির্ভুল ফল পাওয়া যাবে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রাথমিকভাবে দেশের 10টি জেলায় শুরু হওয়া এই পরীক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গাতেও সম্প্রসারণ করা হবে। যে জেলাগুলোতে আপাতত অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে সেগুলো হলো পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, পটুয়াখালী, যশোর, মাদারীপুর ও সিলেট। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি জেলায় সদর হাসপাতালে এই টেস্ট করা যাবে। অ্যান্টিজেন টেস্ট শুরু করছি ওই সমস্ত জেলায় যেখানে এখনো পিসিআর ল্যাব নাই, এর মাধ্যমে ওই জেলার লোকদের টেস্টের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেল। এদিকে বিদেশ ফেরত যাত্রীদের জন্য করোনা ভাইরাসের নেগেটিভ সনদ আবারও বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যা কার্যকর হয়েছে আজ থেকে। এর আলোকে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো কোভিড-19 নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে না। এছাড়া করোনা নেগেটিভ সনদ থাকার পরও যাদের শরীরে উপসর্গ দেখা যাবে তাদেরকে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। আর যাদের শরীরে কোনো উপসর্গ থাকবে না, বাড়িতে ফিরে তাদেরকে কোয়ারেন্টিন পালন করতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে দেশের গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করা যায় না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না, আমরা শুধু যুক্তি তর্ক দিয়ে বলবো মূর্তি আর ভাস্কর্য এক নয়। যে ইস্যুই হোক না কেন কোনোভাবেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা বিষয়ক বই বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। একটি অসৎ উদ্দেশ্য নিয়ে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাংবাদিক সমাজকে অনুরোধ জানাবো, যার সমাজে হানাহানি তৈরি করতে চায়, নানা ইস্যু তৈরি করে বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আর বঙ্গবন্ধুকে কোনোভাবেই অবমাননা আমরা সহ্য করতে পারি না, সহ্য করা হবে না। ভাস্কর্যের পরিবর্তে আল্লাহ তাআলার ৯৯ নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছেন আলেমরা।
সকালে যাত্রাবাড়ি মাদ্রাসায় ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে এই প্রস্তাব দেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান। পরে সংবাদ সম্মেলনে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক 5 দফা প্রস্তাব তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সাক্ষাৎও চান আলেমরা। বলেন, ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি করা হোক না কেন তা নিষিদ্ধ, তাই কোরআনের আলোকে বিকল্প খুঁজে বের করা হবে যুক্তিযুক্ত। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলামের নেতাদের বিরোধিতায় সৃষ্ট পরিস্থিতি আগামী 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি সমাধানের আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আজ জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। ইতিমধ্যে ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতির অনেক সমাধান হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যা যা করা দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে বিষয়টুকুর জন্য আপনারা উদ্বিগ্ন সেটা সমাধান করার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে দেখেছেন আপনারা অনেকটা কিন্তু নিরসন হয়েছে। বাকি 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সব সমাধান হবে বলে আমার বিশ্বাস। ভাস্কর্য নিয়ে বিতর্ক না করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আপনারা শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাদের অযথা বিতর্কে জড়িয়ে পড়া ঠিক না। আজকে ভাস্কর্যের বিতর্কে যাওয়াটা ইসলামের জন্য ক্ষতিকর। ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম জনগণের সবার গণতন্ত্র চায়, সবাইকে কথা বলার। আপনারা বরঞ্চ আসেন, এই ভাস্কর্যের বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আসেন। ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরঙ্কুশ করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার আয়োজন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একতরফা নির্বাচন করে আবারও জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করে মানুষের নাগরিক স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে। আগামীকাল স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন মির্জা ফখরুল। ভাষাঞ্চলে অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বেচ্ছায় সেখানে যাওয়া রোহিঙ্গা শরণার্থীরা। সেখানকার উন্মুক্ত পরিবেশে অনেকটাই স্বাচ্ছন্দ্যে প্রথম দিন পার করেছেন তারা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে সেখানে কার্যক্রম শুরুর আহ্বানও জানিয়েছেন তারা। ভাষাঞ্চল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সালেহ নোমান। সকাল থেকে ১৬৪২ জন রোহিঙ্গা নিজদের নতুন আবাসস্থল গোছগাছ করতে শুরু করে। এর মধ্যে সাহায্য সংস্থার স্বেচ্ছাসেবক, নৌবাহিনী ও শরণার্থী কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের জন্য সকালের খাবার নিয়ে আসে, যাতে ছিল পোলাও, ডিম ও মুরগির মাংস। অনেককে দেখা যায় কক্সবাজার ও অন্যান্য স্থানে নিজদের নতুন আবাসস্থলের বর্ণনা দিচ্ছিলেন মোবাইল ফোনে। এর মধ্যে মঞ্জুর আলম মাঝি নামের এক রোহিঙ্গা সর্দার বললেন, এখানে যারা এসেছে তারা খুবই সৌভাগ্যবান। এখন ঘর ইয়া মাথা রান্নাবার হয়ে কি ও মাথা তাহলে আর ইয়ান লাগে আর তো সুন্দর লাগে, তাহলে গ্যাসের দিয়ে সুরাগান যদি আর দিদি তাহলে আর ইয়ান বেশি সুন্দর হবো, ইয়ান আর খুশি হইম। তাহলে আর মা বাবার এখন আর খবর পৌঁছাই দিলে আর বেশি আরামে থাকে, বেশি শান্তির ভাবে কোন যায়, তাহলে আর অশান্তির নাই। ওনারা যদি কি ওনারা তো খুশি লাগলে ওনারা আজঙ্গই, তাহলে বাংলা সরকার ওনারা আছে কি জন্য করিব। আপাতত কয়েকদিন এখানকার রোহিঙ্গাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। তবে অনেকে বলছেন রান্নার চুলা ও অন্যান্য তৈজসপত্র দিলে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা, ইউনিসিয়ার ও অন্যান্য বিশ্ব সংস্থাকে ভাষাঞ্চলে এসে কার্যক্রম শুরু করার আহ্বান জানান তারা। ভালো লাগে, খুশি লাগে, মানুষ হয়ে দেন দিলে আমার মানে গম লাগে। মাথাত মাথা যায় বাড়া নিলে কষ্ট গড় আসলে তার ভালো ঘর বিল্ডিং ঘর। কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের ইউনিসিয়ার ও অন্যান্য সংস্থা খাবার ও মানবিক সাহায্য প্রদান করছে, কিন্তু ভাষাঞ্চলে আসা রোহিঙ্গাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে স্থানীয় 22টি স্বেচ্ছাসেবী সংস্থা। এরকম একটি সংস্থা ইসকসের চেয়ারম্যান জেসমিন প্রিমা জানান, একটি নির্ধারিত সময়ের জন্য শরণার্থীদের ভাষাঞ্চলে মানবিক সহায়তা দিতে প্রস্তুত আছেন তারা। যে নৌবাহিনীর এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে, এখন তাদের মৌলিক যে চাহিদা সেগুলো হচ্ছে তাদের খাবার এবং হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, সেগুলো আমরা 22টা সংস্থা মিলে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আগামী 1 বছর প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসছি ভাষাঞ্চলে। এদিকে ভাষাঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এখানে করোনা পরীক্ষা শুরু করার পাশাপাশি একটি আইসোলেশন সেন্টার খোলা হবে। বঙ্গোপসাগরের ভাষাঞ্চল থেকে সালেহ নোমান, রেডিও টুডে। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে অপব্যাখ্যা না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ। তাদেরকে ভাষাঞ্চলে স্থানান্তরও সরকারের আন্তরিক প্রচেষ্টারই একটি অংশ। রোহিঙ্গারা ভাষাঞ্চলে স্বেচ্ছায় গেছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, তারা মিয়ানমারের নাগরিক, তাদেরকে অবশ্যই তাদের দেশে ফিরে যেতে হবে।
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও উদ্যোগী হওয়ার জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। এদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এ সমস্যার টেকসই সমাধান বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পে। তবে তাদেরকে ভাষান্তরে পাঠানোর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলেও তিনি জানান। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মিয়া সেপ্পে। পরিস্থিতি সামাল দিতে রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠানোর উদ্যোগ জাতিসংঘ পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। এবারে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন ৭১-এর বিজয় গাঁথা। ৫ই ডিসেম্বর বিজয়ের মাসের পঞ্চম দিন। এদিন ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর আক্রমণে হানাদার মুক্ত হয় দেশের বিভিন্ন অঞ্চল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুমুল লড়াই হয় মিত্রবাহিনীর সাথে পাক বাহিনীর। এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। ৭১-এর এদিনে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ হয় কুমিল্লার লাকসাম ও ঝিনাইদহের কোটচাঁদপুরে। ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুরের নেতৃত্বে সংঘর্ষ হয় পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি যশোরের জগন্নাথপুরের আমবাগানেও। বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় মুক্তিবাহিনী। এদিনই ভারতীয় সেনাবাহিনী অবরোধ করে আখাউড়া। মুক্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত হয় পাকিস্তানি বাহিনীর ১৬০ সেনা। ৭১-এর আজকের দিনে ২৩২ বার তেজগাঁও এবং কুর্মিটোলা বিমানবন্দরে অন্তত ৫০ টন বোমা ফেলে ভারতীয় বিমান বাহিনী। এছাড়া ধ্বংস করা হয় পাকিস্তানি বাহিনীর অন্তত ৯০টি গাড়ি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধার করা পাকিস্তানের সবচেয়ে বড় সাবমেরিন গাজীও ধ্বংস করা হয় ৭১-এর ৫ই ডিসেম্বর। এদিকে আন্তর্জাতিক অঙ্গনের উত্তপ্ত অবস্থা চিন্তিত করে তোলে প্রবাসী সরকারকে। বাংলাদেশের প্রয়োজন দেখা দেয় বিদেশি রাষ্ট্রের স্বীকৃতির। সেই অমানিসায় বাঙালির সামনে আলোর ঝলকানি নিয়ে আসে ভুটানের স্বীকৃতি। যুদ্ধবিরতি চেয়ে মার্কিন প্রস্তাব নাকচ হওয়ার পরদিন ৭১-এর আজকের দিনে একই দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে আরও ৮টি দেশ। সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো ভেটো দেওয়ায় আবারও নাকচ হয় যুদ্ধবিরতির ওই প্রস্তাব। এতে পাকিস্তানের শেষ প্রত্যাশাটুকু নিঃশেষ হয়ে যায়। সম্মুখ যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও হারতে থাকে পাকিস্তান। আনোয়ার হোসেন, রেডিও টুডে। চলছে রেডিও টুডে সন্ধ্যার খবর। আপনাদের সঙ্গে আছি আমি শরীফুল হক। একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি আরো খবর নিয়ে। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। এফএম 89.6 আমাদের রেডিও টুডে সন্ধ্যার খবর শুনছেন এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র আপনাদের জন্য ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে প্রচারিত হচ্ছে। আবারও চরম অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে রাজধানী ঢাকার বায়ুমান। মারাত্মক বায়ু দূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সকালে শীর্ষ অবস্থানে ছিল ঢাকার নাম। তখন প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণা ছিল ৩২৯.২ মাইক্রোগ্রাম। পরে দুপুর 12:30টায় নেমে আসে তালিকার দ্বিতীয় অবস্থানে। এয়ার ভিজুয়ালের তথ্য অনুযায়ী সকাল থেকে ঢাকার বায়ুমান ছিল স্বাভাবিকের তুলনায় 7 গুণ বেশি দূষিত। বিশ্বের দূষিত শহরের তালিকায় এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে ভারতের দিল্লি, তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের অন্য 2 শহর কলকাতা ও মুম্বাই। এবারে দেশের বাইরের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 15,27,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্তের সংখ্যা 6,63,57,000। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা তৈরির পর তা নিতে বাধ্য করা হবে না মার্কিন নাগরিকদের। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন, টিকা করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে নিজ থেকে মহামারী থামিয়ে দেবে না।
করোনা ভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, জনগণকে সঠিক কাজের জন্য উৎসাহিত করতে সবকিছু করবেন। বিখ্যাত মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষায় পাওয়া তথ্যমতে আমেরিকায় 60% মানুষ টিকা গ্রহণের জন্য প্রস্তুত। অন্যদের মধ্যে সংশয় কাজ করছে। দ্রুত এ টিকা উৎপাদন করা হয়েছে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে লোকজনের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। দেশটির বহু মানুষ এখনও মাস্ক পরা একটি রাজনৈতিক বিষয় মনে করছে। তবে সেখানে প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘণ্টায় দেশটিতে 2,35,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন 2,700-র বেশি মানুষ। চলতি বছরে যুক্তরাষ্ট্রের 2 কোটি মানুষ করোনার ভ্যাকসিন পাবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান স্টিফেন হান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিন নিয়ে 10 ডিসেম্বর অনুষ্ঠেয় পর্যালোচনা সভার পর বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করছে এফডিএ। করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ আগামী মঙ্গলবার থেকে শুরু করবে যুক্তরাজ্য। তার আগেই দেশটির হাতে 8 কোটি ডোজ ভ্যাকসিন থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের পথে ভালোভাবে এগিয়েছে তার দেশ। ভ্যাকসিনটির প্রথম চালান দেশটিতে পৌঁছে গেছে। হাতে পাওয়ার পর সেগুলোকে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। সেখান থেকেই এটি মানুষের ওপর প্রয়োগের জন্য বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে। করোনা ভাইরাসে আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য ফাইজার ও বায়োনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিল তারা। শুক্রবার বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইজার ও বায়োনটেকের কোভিড-19 ভ্যাকসিনটি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের উপর ব্যবহৃত হবে। তবে কী পরিমাণ ভ্যাকসিন কেনা হয়েছে বা কবে নাগাদ এটি প্রয়োগ করা হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাহরাইন। চীনের সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাক টিকার পরীক্ষা চলছে ব্রাজিলে। দেশটির সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট বায়োমেডিক্যাল সেন্টার গতকাল চীনের সিনোভ্যাকের 10 লাখ ডোজ টিকা গ্রহণ করেছে। ব্রাজিলের প্রতিষ্ঠানটি দেশটির 16টি অঞ্চলে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। বুটানটান জানিয়েছে, 15 ডিসেম্বর সিনোভ্যাক তাদের টিকার কার্যকারিতার ফলাফল জানাবে। করোনা ভাইরাসের টিকা নিয়ে মার্কিন কোম্পানি মডার্না ও ফাইজারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কাছাকাছি সময়ে ক্লিনিক্যাল ট্রায়াল শেষের পর উভয় কোম্পানি দাবি করেছে তাদের টিকা প্রায় 95% সফল। এবার মডার্না জানালো, তাদের উদ্ভাবিত টিকায় 3 মাস পর্যন্ত অ্যান্টিবডি টিকে থাকছে। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করবে সৌদি আরব ও কাতার। ইতালির রাজধানী রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনলাইনে দেয়া ভাষণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের জন্য শান্তি চুক্তি হতে হবে, আর যে চুক্তিতে সম্মানজনক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং কার্যকরী সার্বভৌমত্বের নিশ্চয়তা থাকতে হবে। অবশ্যই তা ফিলিস্তিনিদের মনোপুত হতে হবে। এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ওই সম্মেলনে বলেন, কাতার এবং ইসরায়েলের মধ্যে স্বাভাবিক সম্পর্কের মূলে ফিলিস্তিনি ইস্যু থাকতে হবে। এবারে আপনাদের জন্য রয়েছে খেলাধুলার খবর। ফুটবল বিশ্বকাপ ও এশিয়া কাপ ফুটবলের বাছাই ই গ্রুপ প্রাথমিক রাউন্ডে দ্বিতীয় ধাপের ম্যাচে শক্তিশালী কাতারের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে 5-0 গোলে হেরে যায় জামাল ভুইয়ারা। খেলা শুরুর 9 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ার পর এলোমেলো হয়ে যায় বাংলাদেশ দলের রক্ষণভাগ। সেই সুযোগে আগ্রাসী হয়ে ওঠে কাতার ফুটবল দল, শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বড় ব্যবধান নিয়ে। এদিকে ম্যাচে হারলেও দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ জেমি ডে। এবারে হ্যান্ডবলের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়ালটন প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতা 2020-এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আর রানার আপ হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। দুপুরে রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন এবং রেডি টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল। এই প্রতিযোগিতার রেডিও পার্টনার ছিল রেডি টুডে। সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের ওয়েদার আপডেট।
আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 21 ডিগ্রি সেলসিয়াস, যা মধ্যরাত পর্যন্ত বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার। বাতাসে আর্দ্রতা 64%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 243, যা খুবই অস্বাস্থ্যকর। আমরা সন্ধ্যার খবরের শেষ প্রান্তে পৌঁছে গেছি, তবে সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো আরও একবার জেনে নেব। সেবার মনোভাব নিয়ে কাজ করতে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, সীমান্তে অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1888 জনের দেহে। ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বললেন ওবায়দুল কাদের। 1 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস ধর্ম প্রতিমন্ত্রীর। এবং ভাষান্তরে স্থানান্তরে খুশি রোহিঙ্গা শরণার্থীরা, স্থানান্তর নিয়ে অপব্যাখ্যা না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সরকারের আহ্বান। এই আয়োজন ছিল আজকে আমাদের রেডি টুডের সন্ধ্যার খবরে, যে আপনাদের কাছে পৌঁছে দিতে দেশ বিদেশে কাজ করছেন রেডি টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডি টুডে এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনে আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, এবং মধ্যরাতে রাত 15-12টা রয়েছে মধ্যরাতের খবর, নিশ্চয়ই শুনবেন আশা করি। এছাড়াও এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এবং সবসময় থাকুন রেডি টুডের সাথেই। এর প্রত্যাশা আমি শরীফুল হক বিদায় নিচ্ছি। Radio today, 89.6 FM.